আসসালামু আলাইকুম। ইকরাম মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকে স্বাগত। আমি আজকে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর দ্বিতীয় পার্ট নিব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো আমরা এই ক্লাস আজকে যা যা শিখব: মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, পর্যায় সারণীর সুবিধা, পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। তো চলো আমরা শুরু করি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পেরিওডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস। পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। তো আমরা ধাতব ধর্ম দিয়ে শুরু করছি। ধাতব ধর্ম, মেটালিক প্রপার্টিজ। যে সকল মৌল চকচকে, আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলি। আধুনিক সংখ্যায় যাই। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে ধাতু বলে। ধাতুর ইলেকট্রন ত্যাগ এর এই ধর্মকে ধাতব ধর্ম বলে। যে সকল মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। অর্থাৎ আমরা ধাতু বলতে কি কি জানি, যেমন ধরো লোহা, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, এগুলো হলো ধাতু। এদের একটা ধর্ম কি, এরা সবসময় ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে না। একটা ইলেকট্রন ত্যাগ করা মানে ধনাত্মক আয়নে পরিণত হওয়া, অর্থাৎ তার একটা কম আছে বা তার একটা লাগবে, এটাকে বোঝায় ধাতব ধর্ম। এবার আমরা যাই, যেমন লিথিয়াম একটি ধাতু, কারণ লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাসে পরিণত হয়। এবার আমরা দেখি যে একটা পর্যায়ে ধাতব ধর্ম কিভাবে আবর্তিত হয় বা পরিবর্তিত হয়। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। বাম থেকে ডান। এরপর আমরা যাই অধাতব ধর্ম। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয়, তাদেরকে আমরা অধাতু বলি। এখানে তাপ ও বিদ্যুৎ অপরিবাহী হবে। আধুনিক সংজ্ঞা: যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। যেমন ধরো ক্লোরিন, ফ্লোরিন, আর্গন, অথবা আমরা অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোকে বলতে পারি, কারণ এগুলো গ্যাস, এগুলো সবসময় ইলেকট্রন গ্রহণ করে। যেমন ক্লোরিন একটি অধাতু, কারণ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। এবার আমরা দেখি যে পর্যায় সারণীতে ধাতব ধর্মে কিভাবে অধাতব ধর্ম কিভাবে আবর্তিত হয়। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। বাম থেকে ডানে। এবার আমরা যাই, যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে, তাদেরকে অর্ধধাতু বা অপধাতু বলা হয়। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে অপধাতু বলে। যেমন সিলিকন একটি অপধাতু। এখানে আমরা একটা পর্যায়ের ছবি দেখতে পাচ্ছি, এটা হলো পর্যায় 3। আমরা পর্যায় দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটা হলো পর্যায় 3 এর মৌল। আমরা ভালো মতো লক্ষ্য করলে দেখবো যে সোডিয়াম হলো একটা ধাতু, ম্যাগনেসিয়ামও ধাতু, অ্যালুমিনিয়ামও ধাতু। এখানে সিলিকন হলো অপধাতু, আর ফসফরাস হলো অপধাতু, সালফার, ক্লোরিন, আর্গন এগুলো হলো অধাতু। তো আমরা এখানে ভালো মতো খেয়াল করি, পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বাম দিকের মৌলগুলো ধাতু, মাঝের মৌলগুলো অর্ধধাতু বা উপধাতু এবং ডান দিকের মৌলগুলো অধাতু। এখন দেখো আমরা একটা পর্যায়ের, এটা হলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। বাম দিকে দেখো শুরু সবগুলা ধাতু, আস্তে আস্তে ধাতুর ধর্মটা কমছে, এরপরে আমরা দেখছি যে অপধাতু হয়ে গেছে, অপধাতু থেকে এবার আস্তে আস্তে অধাতু হয়ে গেছে। এজন্যই বলা হয়েছে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম হ্রাস পায়।
আবার দেখো যে এখানে আস্তে আস্তে ধাতু থেকে অধাতুতে পরিণত হচ্ছে, অর্থাৎ অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। এজন্য বলা হয় যে কোন পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আমাদের এই যে বাম থেকে ডানে গেলে বা উপর থেকে নিচে গেলে কোন পর্যায়ের কি হয় সেটাই আমাদের মেন বিষয় এখানে, সেটা আমরা দেখবো এবং পরীক্ষায় গুলো আসবে। এবার পরবর্তী টপিকে আসি, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। একটা পরমাণু কত বড় বা ছোট, এটাই পরমাণুর আকার। তো কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে, অর্থাৎ ছোট হতে থাকে। আবার কোন গ্রুপের যতই উপরের দিক থেকে নিচের দিকে যাওয়া হয় তার আকার ততই বাড়তে থাকে। আমরা জানি পরমাণু ছোট বড় হতেই পারে। এখন এখানে কি বলছে যে কোন পর্যায়ের আমি যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হবে। আবার যদি কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই তাহলে পরমাণুর আকার বড় হবে। এখন আমরা বলতে পারি যে কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তো পরমাণুর আকার বাড়ার কথা, কারণ ইলেকট্রন বাড়ছে, পারমাণবিক সংখ্যা বাড়ছে, তো আকার কেন কমবে? তো আমরা আসলে দেখি উত্তরগুলা দেখি। কোন পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বাড়ে কেন? তো আমরা উত্তরটা দেখি। কারণ কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়া হলে পরমাণু পারমাণবিক সংখ্যার সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়ে, কিন্তু শক্তি স্তর একই থাকে। তাই ইলেকট্রন ও প্রোটন সংখ্যা বাড়ার কারণে পরমাণুর মধ্যে আকর্ষণ বেড়ে যায়, তাই পরমাণু কিছুটা সংকুচিত হয়ে পড়ে। আমরা যখন দেখেছি যে গ্রুপ ও পর্যায় নির্ণয় করার সময় কোন মৌল সর্বশেষ যেই শক্তি স্তরে যাবে সেটাই হবে তার পর্যায়। একটা পর্যায়ে তাহলে তো সবগুলা মৌলের শেষ শক্তি স্তর একই হবে, যেমন 2 নম্বর পর্যায়ে সবগুলা মৌলের শেষ শক্তি স্তর হবে 2। তাহলে এখানে তো শক্তি স্তরের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রনের। এখন আমরা জানি ইলেকট্রন হলো নেগেটিভ এবং প্রোটন হলো পজিটিভ, আর পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে অবশ্যই। তো এখন আমরা যদি কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাই, পরমাণুর শক্তি স্তর একই থাকছে, কিন্তু প্রোটনের সংখ্যা বাড়ছে আর ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ছে, ঋণাত্মক চার্জের সংখ্যা বাড়ছে। এবং এই দুইটা চার্জ যখন পরস্পরকে আকর্ষণ করে তাহলে পরমাণুগুলো আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। এখন আমরা যতই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছি ততই ইলেকট্রন প্রোটন বাড়ছে এবং আকর্ষণও বাড়ছে, তাই পরমাণুর আকারও আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। কোন গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কেন বাড়ে? আমরা জানি কোন গ্রুপের উপর থেকে আমরা যতই নিচে যাই, এক ধাপ করে নিচে গেলে প্রত্যেক ধাপে একটা একটা করে শক্তি স্তর যোগ হয়। এখন এখানে এটাই বলেছে পর্যায় সারণীর গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে প্রতিবার একটি করে শক্তি স্তর সংযুক্ত হয়, এই পরমাণুর আকার বড় হয়। এখন একটা শক্তি স্তর সংযুক্ত হওয়া মানে পুরো আরেকটা কক্ষপথ সংযুক্ত হওয়া, তো আরেকটা কক্ষপথ সংযুক্ত হলে তো পরমাণু আকারে বড়ই হবে। এই কারণে বলা হয়েছে যে কোন গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়। তো আমরা এগুলো আরেকবার দেখে নেই। বাম থেকে ডানে গেলে আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে পরমাণু। তাহলে আমরা একটা চিত্র দেখবো। এই দেখো তোমাদের এটা হলো পর্যায় সারণীর চিত্র আকারের যে ভিত্তিতে। দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এটা হলো দ্বিতীয় পর্যায়ে, আস্তে আস্তে পরমাণুগুলো ছোট হচ্ছে। আবার দেখো 3 নম্বর পর্যায়ে আস্তে আস্তে সোডিয়াম সবচেয়ে বড়, তারপর সবগুলা পরমাণু আস্তে আস্তে ছোট হচ্ছে। কিন্তু যদি আমরা গ্রুপ বরাবর দেখি, দেখো সব হচ্ছে হাইড্রোজেন, আস্তে আস্তে সবগুলা পরমাণু কি বড় হচ্ছে না? সবগুলা পরমাণু আস্তে আস্তে আকারে বড় হচ্ছে। তো এই বিষয়টা হলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরীক্ষা এখান থেকে বিভিন্ন মৌল দিয়ে দিবে, বলবে যে এদের মধ্যে আকারের ক্রম দেখাও। তো আমরা এভাবে যে পারমাণবিক সংখ্যা বের করে বা কোন মৌলের পারমাণবিক সংখ্যা কম, ইলেকট্রন সংখ্যা কম, এগুলো বের করে দেখাবো যে কোন পরমাণু ছোট বা কোন পরমাণু বড়। আমরা এবার পরের টপিকে যাই, আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি। সকল পরমাণুই সাধারণ অবস্থায় তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকতে চায়। এদের আয়নিত করতে, অর্থাৎ তাদের সাথে ইলেকট্রন যোগ করতে বা বের করে আনতে তাদের জোর করতে হয়। এই জোর করার জন্য প্রয়োজনীয় শক্তিকে আয়নীকরণ শক্তি বলে। ধরো আমরা কোনো অক্সিজেন নিলাম বা একটা পরমাণু নিলাম অক্সিজেনের, তখন অক্সিজেনের পরমাণু আমরা একদম কোনো
প্রভাবক নাই যে জায়গায়, এরকম একটা জায়গায় রেখেছে। এখন অক্সিজেন তো অক্সিজেনই থাকবে, সে তো আর কোনো বিক্রিয়া করবে না। কিন্তু আয়নীকরণ শক্তি কি, আমরা এই অক্সিজেন থেকে একটা পরমাণু জোর করে নিয়ে নেব। এই জোর করে নিয়ে গেলাম, এই জোর করে নিতে আমার যতগুলো শক্তি দিতে হয়েছে, এটাই হলো আয়নীকরণ শক্তি। এবার আমরা মূল সংজ্ঞায় যাই, তোমাদের বইয়ের সংজ্ঞায়। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার পরিমাণকে আয়নীকরণ শক্তি বলে। আবার বলছি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অপসারণ করে এই 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার পরিমাণকে আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমরা একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে নিব, এটা বের করে নিতে যত শক্তি লাগবে এটাই হলো আয়নীকরণ শক্তি। আমার পরীক্ষায় যদি আসে যে আয়নীকরণ শক্তি কাকে বলে, আমরা এই সংখ্যাটা দেবো, এই সংখ্যা তোমাদের বইও আছে। মানে 1 মোল দেওয়া হয়েছে, মোল তোমাদের পরবর্তী একটা অধ্যায়ে দেখানো হবে যে মোলারিটি গুলো কি। আমরা এবার আয়নীকরণ শক্তির পর্যায়বৃত্ত ধর্ম দেখি। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে কেন? আচ্ছা, প্রথমে আমরা জানি যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কেন বাড়ে? আমরা জানি কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। কোন পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায় এবং গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমে। যেহেতু আমরা একটি ইলেকট্রন সরিয়ে নিব, তাই কোনো পরমাণুর ইলেকট্রন ও প্রোটনের মধ্যে আকর্ষণ যত বেশি হবে তার ইলেকট্রন বের করাও তত কঠিন হবে, তথা আয়নীকরণ শক্তি বেশি হবে। এখন আমরা একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে নিব। এখন একটা পরমাণুর ইলেকট্রন আর প্রোটন সংখ্যা খুবই কম, এখন ওখান থেকে অবশ্যই তাদের মধ্যে আকর্ষণও কম হবে, তাই সেখান থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়াও সহজ হবে। আবার ধরলাম আরেকটা পরমাণু, যে পরমাণুর প্রোটন সংখ্যাও বেশি, ইলেকট্রন সংখ্যাও বেশি। এখন ওই পরমাণুর প্রোটন আর ইলেকট্রনের মধ্যে তাহলে আকর্ষণ অনেক বেশি হবে। এই যে আকর্ষণ বেশি হওয়ার কারণে সেখান থেকে একটা ইলেকট্রন বের করে নিতে আগের পরমাণুর চেয়ে বেশি শক্তি লাগবে। এই যে একটা পরমাণুর প্রোটন আর ইলেকট্রন সংখ্যার জন্য আয়নীকরণ শক্তির মান বাড়ছে বা কমছে, এই জন্যই বলা হয় যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আচ্ছা, আমরা আকারের সময় দেখেছি যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে কোন পর্যায়ে, কারণ ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বাড়ে। ঠিক একই কথা যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা বাড়ে, যার কারণে আকর্ষণও বাড়ে, আর এই আকর্ষণ বাড়ার জন্য আয়নীকরণ শক্তির মানও বেড়ে যায়। আবার আমরা জেনেছি কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়, অর্থাৎ পরমাণুর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আকর্ষণ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ছোট হয়ে যায়। এই আকার ছোট হওয়া তথা আকর্ষণ বেড়ে যাওয়ার জন্য পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করাও কঠিন হয়ে পড়ে, তাই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এজন্যই কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আবার যদি আমরা গ্রুপে দেখি, কারণ গ্রুপ বরাবর যদি যায় তাহলে অবশ্যই পরমাণুর আকার বাড়ছে, আর পরমাণুর আকার বাড়লে আকর্ষণ কমে যায়, যার কারণে আয়নীকরণ শক্তির মানও কমে যায়। এবার আমরা জানি কোন গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং প্রোটন ও ইলেকট্রনের আকর্ষণ কমে যায়, তাই আয়নীকরণ শক্তি কম। একটা চিত্র দেখি আয়নীকরণ শক্তির। এই যে দেখো, এখানে দেখাচ্ছে আইসোনেশন এনার্জি ইনক্রিজেস, অর্থাৎ কোন পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আবার দেখো যে নিচ থেকে উপরের দিকে চিহ্ন দেওয়া হয়েছে, আমরা কি দেখেছি যে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমবে, তাহলে অবশ্যই নিচ থেকে উপরের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়বে। এ কারণে এখানে উল্টা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে কোন গ্রুপের নিচ থেকে উপরের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আবার আসো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটিস। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। এটার দিকে আবারও লক্ষ্য করো, গ্যাসীয় অবস্থায়
কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আমরা আয়নীকরণ শক্তিতে পড়েছি যে একটা ইলেকট্রন বের করে নেব, এখানে কি বলবো, একটা ইলেকট্রন আমরা প্রবেশ করাবো। একটা ইলেকট্রন প্রবেশ করাতে যে শক্তি নির্গত হবে ওটাই হবে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি হলো আয়নীকরণ শক্তির বিপরীত। ওই একই যেটা বললাম, আয়নীকরণ শক্তির উল্টা। আয়নীকরণ শক্তি হলো একটা ইলেকট্রন বের করে নিব, এখানে হলো একটা ইলেকট্রন আমরা পরমাণুতে প্রবেশ করাবো। কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমে। ওই একই যে আয়নীকরণ শক্তির মতোই। আয়নীকরণ শক্তিতে আমরা কি দেখেছি যে পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বাড়বে। এখানেও একই, কারণ পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তিও তত বাড়বে। কিন্তু কেন? কারণ পরমাণুর আকার ছোট হলে পরমাণুর মধ্যে জায়গা কমে যাবে। এই জায়গা কমে যাওয়ার জন্য আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে বেশি কষ্ট হবে, এই কারণেই বেশি শক্তি নির্গত হবে, যার কারণে ইলেকট্রন আসক্তি বাড়বে। আবার ওই উপর থেকে নিচে গেলে একই কথা, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে, যার কারণে একটা ইলেকট্রন প্রবেশ করানো আরো সহজ হয়ে যাবে, এই কারণে ইলেকট্রন আসক্তির মান কম হবে। ফ্লো অফ ইলেকট্রন অ্যাফিনিটি। এক চিত্র দেখছি যে যতই আমরা পর্যায়ের মান থেকে ডান দিকে যাচ্ছি ইলেকট্রন আসক্তি কিন্তু বাড়ছে। আবার এই দেখো উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমছে। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এই যে সমযোজী বন্ধন, এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ব। সমযোজী বন্ধনটা কি? আমি দুইটা পরমাণু বিক্রিয়া ঘটাবো, দুটো পরমাণুর মধ্যে বিক্রিয়া ঘটালে দুটো পরমাণু একটা ইলেকট্রনকে শেয়ার করবে, অর্থাৎ একটা ইলেকট্রন দুইটা পরমাণুর মধ্যেই থাকবে। এটাই হলো সমযোজী বন্ধন, অর্থাৎ দুইটা পরমাণু একটা ইলেকট্রনকে ভাগাভাগি করে নেবে অথবা শেয়ার করে নেবে, এটাকেই বলা হয় সমযোজী বন্ধন। যেহেতু দুইটা পরমাণু একটা ইলেকট্রনকে করে নেবে, যেহেতু দুইটা পরমাণু একটা ইলেকট্রনকে ভাগাভাগি করে নেবে, সেহেতু মানে দুইটা পরমাণুর ওই ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ কাজ করবে না। এই আকর্ষণটাকেই বলা হয় যে তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ একটা ইলেকট্রনকে দুইটা পরমাণু আকর্ষণ করছে। এই যে আকর্ষণটা, এই আকর্ষণটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। পরমাণুর আকার বড় হলে তড়িৎ ঋণাত্মকতার মান কম হয়, আর আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়। কারণ এখানে আমরা দেখছি যে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, এই দেখো দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রনকে করে নিয়েছে, ভাগাভাগি করে নিয়েছে। এই যে দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের মধ্যেই আছে। এটা হলো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির পর্যায় সারণী। দেখো বাম থেকে ডানে যাচ্ছি, পর্যায় সারণী এখানে দেখাচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস, আবার ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস যদি আমরা গ্রুপ বরাবর যাই। কারণ দুইটা মৌল যত ছোট হবে তার মধ্যে আকর্ষণও বেশি হবে। এই দুইটা পরমাণু যদি একটা ইলেকট্রনে ভাগাভাগি করে নেয়, কারণ আমরা জানি পরমাণুর আকার ছোট হলে, দেখো আমরা এখানে দেখছি যে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস, কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে অথবা তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আবার উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। কারণ কি? কারণ পরমাণু, আমরা জানি পরমাণুর ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ যত বেশি হবে পরমাণু ততই ছোট হবে। এ কারণে অর্থাৎ যে ছোট পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণ বেশি কাজ করে, এ কারণে তখন একটা পরমাণুর উপর অনেক আকর্ষণ সৃষ্টি হবে। এ কারণে ইলেকট্রোনেগেটিভিটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আবার উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, যার কারণে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। আবার আমরা এক নজরে সবগুলা পর্যায়বৃত্ত ধর্ম দেখব। সবার শুরুতে বাম থেকে ডানে গেলে বাড়ে কমে, বাম থেকে ডানে গেলে এগুলোর কোনগুলা বাড়ে আর কোনগুলা কমে। দেখো ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে কমবে, এটা আমরা জেনেছি। অধাতব ধর্ম বাড়বে, আকার কমে, আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তোমরা এই ছকটা উঠিয়ে নিবে খাতায়, কারণ এই ছকটা অনেক কাজে দিবে।
তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এরপর আমরা দেখবো উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম অপরিবর্তিত, অধাতব ধর্ম অপরিবর্তিত, আকার বাড়ে, আয়নীকরণ শক্তি কমবে, ইলেকট্রন আসক্তি কমবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। আচ্ছা, এই দুটো অপরিবর্তিত বৈশিষ্ট্য একটা গ্রুপে একই ধরনের মৌল রাখা হয়, অর্থাৎ যে গ্রুপের একটা ধাতু থাকবে সেই গ্রুপে সবগুলাই ধাতু থাকবে। এই কারণে ধাতু ধর্ম আর অধাতব ধর্ম গ্রুপ বরাবর অপরিবর্তিত। এখন আমরা দেখব বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। তো আমরা শুরু করি। ক্ষার ধাতু। পর্যায় সারণীর গ্রুপ 1-এ 7টি মৌল রয়েছে। এদের মধ্যে হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয়। দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এই 6টি মৌলের প্রত্যেকটিকে পানিতে দ্রবীভূত করলে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি হয় বলে এদেরকে ক্ষার ধাতু বলে। ক্ষার ধাতুকে ইংলিশে বলা হয় অ্যালকালাইন মেটালস। তো আমাদের এই জিনিসটা এখান থেকে অবজেক্টিভ সবচেয়ে বেশি আসে। তো আমাদের দেখা লাগবে যে কোনগুলোকে ক্ষার ধাতু বলে, কোনগুলোকে অন্য ধাতু বলে। যেমন এখানে আমরা দেখছি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে 6টা মৌল, এই 6টা মৌলকে অ্যালকালাইন মেটালস বলে। অবজেক্টিভ আসতে পারে অ্যালকালাইন মেটালস কয়টা, অথবা বলতে পারে যে অ্যালকালাইন মেটালস কোন গ্রুপে অবস্থিত। এভাবে বিভিন্ন অবজেক্টিভ হয়। এরপর আসলে মৃৎ ক্ষার ধাতু। পর্যায় সারণীর 2 নং গ্রুপে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই 6টি মৌল আছে। এই 6টি মৌলকে মৃৎ ক্ষার ধাতু বলে। এই ধাতুগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা ক্ষার তৈরি করে। এর জন্য সামগ্রিকভাবে এদেরকে মৃৎ ক্ষার বা অ্যালকালাইন আর্থ মেটালস বলে। আমরা আবারও খেয়াল করি যে মৃৎ ক্ষার ধাতু কোনগুলা: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এই 6টা মৌল হলো মৃৎ ক্ষার ধাতু আর পর্যায় সারণীর 2 নং গ্রুপে অবস্থিত। এবার আসলে মুদ্রা ধাতু। আমরা জানি যেমন কয়েন বা বিভিন্ন মুদ্রা যে ধাতু দিয়ে বানানো হয় বা আগে হতো, মুদ্রা ধাতু। গ্রুপ 11 এর 4টি মৌল হলো কপার, সিলভার, গোল্ড এবং রুটেজিয়াম। এই 4টি মৌলের প্রথম 3টি মৌলকে মুদ্রা ধাতু বলে, কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রুটেজিয়াম ছাড়া অন্য 3টি মৌল আছে, তাদের মুদ্রা তৈরি করা হয়। প্রাচীনকালে হতো এই যে কপার, সিলভার, গোল্ড। কপার মানে হলো তামা, সিলভার তো আমরা জানি সিলভার কি, আর গোল্ড, এই 3টা দিয়ে মুদ্রা ধাতু তৈরি করা হয়। আর এটা কত নম্বর গ্রুপে অবস্থিত? 11 নম্বর গ্রুপে। এরপর আসো হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 17 এর 6টি মৌলকে হ্যালোজেন বলা হয়। 6টি মৌল হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন, টেনেসিন। হ্যালোজেন মৌলকে X দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যালোজেন অর্থ কি? লবণ উৎপাদনকারী বা লবণ গঠনকারী এটা হবে। এবং এর মূল হচ্ছে সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয়। যেমন ধরো আমরা ঘরের যে খাবার লবণ, এই খাবার লবণের সংকেত কি? NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম হলো ধাতু এবং ক্লোরিন হলো হ্যালোজেন মৌল। এই যে একটা হ্যালোজেন মৌলের সাথে একটা ধাতু যুক্ত হয়ে লবণ তৈরি করে, যেমন সোডিয়াম একটা ধাতু এবং ক্লোরিন হলো হ্যালোজেন মৌল, এবং দুটো একসাথে যুক্ত হয়ে খাবার লবণ তৈরি করেছে। আর এই খাবার লবণ গুলা কি কি, আর এই হ্যালোজেন মৌলগুলা কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন, টেনেসিন, এবং এরা গ্রুপ 17-তে অবস্থিত। তারপর আসুন নিষ্ক্রিয় গ্যাস। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থিত মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলে। মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগানসন। এই মৌলগুলোকে বাইরের শক্তি স্তর ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে, তাই এর ইলেকট্রন ভাগাভাগি বা বিনিময় করে কোনো যৌগ গঠন করতে চায় না। এই যে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাসের বাইরের সম্পূর্ণ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আর এই ইলেকট্রন বা শক্তি স্তর সম্পর্কিত ধারণা তোমরা তৃতীয় অধ্যায়ে পেয়ে এসেছো। যেহেতু এর সম্পূর্ণ শক্তি স্তর পূর্ণ থাকে, তাই এরা কোনো বিক্রিয়া করে না, বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না। এরপর আসল সর্বশেষ অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি? পর্যায় সারণীর 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। এই মৌলগুলো রঙিন যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে, জটিল যৌগ গঠন করে। এখানে বানান ভুল রয়েছে, আমি দুঃখিত। পর্যায় সারণীর কত নম্বর গ্রুপ থেকে?
3 নং গ্রুপ থেকে কত নম্বর গ্রুপ 12 নম্বর গ্রুপ। ঠিক আছে, তোমরা সংখ্যাটা দেখি। যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল অসম্পূর্ণ থাকে, অর্থাৎ ডি 1 থেকে 9 ঘর পর্যন্ত ইলেকট্রন থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। যেমন নিকেল, নিকেলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারবো যে ডি শক্তি স্তর সম্পূর্ণ পূর্ণ না, সম্পূর্ণ পূর্ণ হলে কিন্তু অবস্থান্তর মৌল হবে না। এই সংজ্ঞাটা তোমাদের বইতে নেই, এটা একাদশ দ্বাদশ শ্রেণীর বই থেকে সংগ্রহ করা। আমরা দেখবো যে পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণীর সুবিধাটা কি? পর্যায় সারণীর আসলে কি করে, একটা রসায়ন পাঠকে সহজ করে। যেমন ধরো এই যে পর্যায় সারণীটা আমরা জানলে কোন মৌল কোন জায়গায় আছে, কিভাবে অবস্থান করছে, সবগুলো ধর্মই আমরা জানতে পারবো। কোন কোন মৌল কেমন ধর্ম প্রকাশ করে বা কেমন আচরণ করে। আর এই পর্যায় সারণী গুলোর সবগুলো মৌল মনে রাখলে আমরা একত্রে অনেকগুলা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। আর তোমাদের বইতে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নিবে। এছাড়াও আছে নতুন মৌলের আবিষ্কার বা গবেষণার ক্ষেত্রে পর্যায় সারণী খুব মুখ্য ভূমিকা পালন করে। তো এরপরে আমরা দেখি পর্যায় সারণীর গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। তো এখানে আমরা দেখলাম যে যেমন 17 নং গ্রুপের মৌল ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যথাক্রমে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন করে। যেমন এখানে বিক্রিয়া দেখাচ্ছে H2 + F2। এই যে 2 এগুলো সবসময় অণু আকারে থাকে, কখনো পরমাণু আকারে থাকতে পারে না। দেখো হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড। এই যে আগে যে 2 গুলো দেওয়া হলো সমতাকরণ, এই সমতাকরণ তোমরা শিখবে ভবিষ্যতে। হাইড্রোজেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড। আবার এই গ্যাসগুলোকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে হাইড্রোহ্যালাইড অ্যাসিড যথা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিডে পরিণত হয়। এই যে এগুলো পেলাম, এগুলোকে আমরা এখন পানির সাথে বিক্রিয়া করাবো। হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে পানি, হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাকুয়াস হয়ে যাচ্ছে। দেখো এগুলো ছিল গ্যাস, পানির সাথে বিক্রিয়া করার পর অ্যাকুয়াস অথবা তরল হয়ে যাচ্ছে। এই তরলটাকে বলা হচ্ছে কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড, অর্থাৎ এগুলা অ্যাসিড হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমাইড অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। এই হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহ যেগুলো যেহেতু এগুলো হ্যালোজেন গ্রুপের, তাই এদেরকে হাইড্রোহ্যালাইড অ্যাসিড বলা হচ্ছে। এই হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহের যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। যেমন ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড যোগ করলেও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা হলো একটা কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এগুলো হলো বিভিন্ন উচ্চতর যৌগ। তোমরা যত এই কেমিস্ট্রি পরের অধ্যায়গুলো পড়বে তত জানতে পারবে। এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা হাইড্রোজেন ফ্লোরাইড যোগ করেছি, কি হচ্ছে CF2 + CO2 + H2O। আবার ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলেও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে ওরা কি বলছে আমরা আরেকবার দেখে আসি। যে এখানে আমরা কি দেখছি, আবার দেখি। এই হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহ যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আমরা এই জিনিসটাই দেখবো যে দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করছে। এখানে আবার ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করাচ্ছি, এখানেও কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হচ্ছে। আবার উপরের বিক্রিয়াগুলো থেকে বোঝা যায় যে 17 নং গ্রুপের মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই রকমের ধর্ম ও বিক্রিয়া প্রদর্শন করে। আবার 2 নং গ্রুপের মৌল ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এই রকমের ধর্ম ও বিক্রিয়া প্রদর্শন করে। অর্থাৎ এই যে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম সাথে আমরা যদি হ্যালোজেন গ্রুপের মৌলগুলোকে বিক্রিয়া ঘটাই তাহলে এরকম বিক্রিয়া পাবো। ম্যাগনেসিয়াম কার্বনেট যেমন লঘু হাইড্রোক্লোরাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, তেমনি ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। লঘু আর গাঢ় কি? লঘু মানে হলো হালকা আর গাঢ় মানে হলো ঘন। এটাই বোঝানো হচ্ছে যে ম্যাগনেসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ আর CO2 কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। একইভাবে ক্যালসিয়াম কার্বনেটও ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং
কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। তো এখানে এই অধ্যায়ের সমাপ্তি। তো এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় হলো পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম থেকে কোশ্চেন হয়। তারপর কোশ্চেন হয় যে কোন মৌল কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত, এগুলো নির্ণয় করো। আর এই যে বিভিন্ন মৌলের বিশেষ নাম, এগুলো অবজেক্টিভে আসে খুব বেশি। তো আমরা পর্যায়বৃত্ত ধর্ম আর যে কোন মৌল কোন গ্রুপে বা কোন পর্যায়ে অবস্থিত, এগুলো ভালো করে আয়ত্ত করবো, যাতে পরীক্ষায় যে কোনো মৌল বা যে কোনোই আসলে আমরা দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় সৃজনশীল অনুশীলন করবে। আল্লাহ হাফেজ।